ফিরলাম বিরোধীদের কথা বলছিলাম, বিচার এবং সংস্কার নিয়ে আমরা ছিলাম। শিশির মন্দির, আপনার কাছে জানতে আমি দুটি বিষয় আপনাকে বলেছি, দুইবারের প্রধানমন্ত্রী একটি বিষয়, আর একটি ছিল যে সঙ্গে যদি যুক্ত করতে চাই যে ৭০ অনুচ্ছেদে যদি বলা আছে যে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ বাতিল হবে, এটি এখন আছে। বিএনপি এটি বহাল রাখতে চায়। আর এই যে ঐকমত্য কমিশন বলছে যে বিএনপি আবার সাথে বলছে যে এটি তারা বহাল চায়, তবে অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট আর রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে বাদে বাকি যে বিষয়গুলো আছে সেখানে সংসদ সদস্যরা দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন। মানে এর বাইরে কি আর খুব বেশি থাকে কি না? আর আগে যদি দুটো বিষয় বলছিলাম, আমি জানতে চাইবো রাষ্ট্রের জন্য কোনগুলো ভালো, আমি কিন্তু রাজনৈতিক দলের হিসেবে জানতে চাইবো না। দেখেন, যারা এখন নেগোশিয়েট করছেন, যারা ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে নেগোশিয়েট করছে, মেজর স্টেক হোল্ডারদের সঙ্গে নেগোশিয়েট করছে, এর মধ্যে বিএনপি ওয়ান অফ দি মেজর স্টেক হোল্ডার, জামাত স্টেক হোল্ডার্স, এনসিপি স্টেক হোল্ডার্স, আদার পলিটিক্যাল পার্টিসগুলো স্টেক হোল্ডার্স। এই যে নেগোসিয়েশন প্রক্রিয়াটা না, এটা আমার কাছে খুব বিউটিফুল মনে হয় বাংলাদেশের ইতিহাসে এইরকম ঘটবে যে একটা ঐকমত্য কমিশন হবে, তারা আবার মেজর স্টেক হোল্ডারদের চিন্তা ভাবনাকে অ্যাকোমোডেট করবে। এই প্রক্রিয়াটাকে আমাকে খুব ইন্টারেস্টিং মনে হয়, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ মনে হয়। আর যারা ঐকমত্য কমিশনে আছে যে ব্যক্তিবর্গ, এরা কিন্তু অনেক এক্সপেরিয়েন্স লোক। আর যারা পার্টি থেকে যারা তাদের সঙ্গে নেগোশিয়েট করতে যাচ্ছেন, এরাও কিন্তু অনেক লেখাপড়া জানা লোক। ফলে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত কাছাকাছি আসবে। একটা প্রশ্ন ধরেন, দুইবার হতে পারবে প্রাইম মিনিস্টার, নাকি দুইবার হওয়ার পরে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে প্রাইম মিনিস্টার? এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি চাই ব্যক্তিগতভাবে, আমি দুইবার হওয়াই চাই, দুইবারের বেশি আমি চাই না। কিন্তু এই যে একটা মতো পার্থক্য, দুইবার হবে আর হতে পারবে না, আরেকটা হলো দুইবার হবে, একবার গ্যাপ দিবে আবার হবে, যেটা রাশিয়াতে আছে। মানে পার্থক্য কতটুকু? খুব বেশি কিছু না। এখন এই সমস্ত সংস্কারের ক্ষেত্রে আর্টিকেল 70 সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, রিট পিটিশন হয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আছে যে আর্টিকেল 70কে আনকনস্টিটিউশন বলা যাবে কি যাবে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আর্টিকেল 70 থাকা না থাকা কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়েছে। আমাদের দেশের পার্লামেন্টে কিন্তু স্পিকারকে পর্যন্ত মারা হয়েছে আর কি। ওগুলো ভিন্ন ব্যাড কালচার, এগুলো আমি বলতেও চাই না। তবে এখানে ইম্পর্টেন্স হলো আমাদের দেশের মতো এই ধরনের ইম্যাচিউর ডেমোক্রেসিতে অনেক সময় কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হয়। এই বিবেচনা করেই বিএনপি হয়তো এই কথা বলছে যে এটাকে পরিপূর্ণভাবে ফ্রি না করে কিছু জিনিসকে রেখে বাকি জিনিসের ক্ষেত্রে এখানে ওপেন করে দেওয়া যায় কিনা। আমি ব্যক্তিগতভাবে আর্টিকেল 70 রাখার পক্ষে না। আমি মনে করি আর্টিকেল 70 থাকাই উচিত না। একই ব্যক্তি বলছিলাম 3টি পদে, হ্যাঁ, একই ব্যক্তি 3টা পদে। এখানে আমি দেখলাম 3 ধরনের কথা আসছে। বিএনপি বলছেন এটি পার্টি ঠিক করবে, এনসিপি বলছেন যে, জামাত বলতেছে যে একসাথে 2টার বেশি হতে পারবে না, আর এনসিপি বলছেন একটা। জি, এই কালচারও আমাদের দেশে এখনো এস্টাবলিশ হয় নাই। আমাদের দেশে এখন পর্যন্ত এস্টাবলিশ কালচার কি? যিনি দলের প্রধান হন তিনিই প্রাইম মিনিস্টার হন, যে যিনি প্রাইম মিনিস্টার হন তিনিই সংসদ নেতা হন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখেছি তিনি যেটি ব্যবহার করে রাষ্ট্রকে আজকে এই অবস্থা নিয়ে গিয়েছেন। এটি শুধু শেখ হাসিনা নয়, তার আগে যে ক্ষমতা ছিল, তার আগে যে 4 দলীয় জোটে ক্ষমতায় ছিল লেড বাই বেগম খালেদা জিয়া, সেখানেও যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পার্টির হেড ছিলেন, তিনি আবার সংসদীয় নেতা ছিলেন। যিনি প্রধানমন্ত্রী থাকেন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তিনি তো সংসদের নেতা হবেনই, এটাই তো হতে হবে, এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবং মন্ত্রী পরিষদ প্রেসিডেন্সিয়াল ফরম্যাট না কিন্তু আমাদের দেশে, আমাদের দেশে হলো পার্লামেন্টারি ফরম্যাট। পার্লামেন্টারি ফরম্যাটে 2 ব্যক্তি একজনই হবেন, যিনি সংসদ নেতা হবেন, সংসদ নেতাই প্রাইম মিনিস্টার হবেন। আরেক ব্যক্তি এসে প্রাইম মিনিস্টার হতে পারবেন না, বা আরেক ব্যক্তি এসে সংসদ নেতা হতে পারবেন না। প্রশ্নটা হলো আরেক জায়গায়, যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি দলেরও চিফ থাকবেন কি না। প্রশ্নটা সিম্পল, এই 2টা অপশনের মধ্যে একটা, 3টা না। কিন্তু যারা 3টার ব্যাখ্যা দিচ্ছেন এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। ফলে দলেরও প্রধান থাকবেন কিনা, আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স থেকে আমরা এই কথা বলছি। কারণ আমরা দেখছি যিনি দলের গণভবনে দলীয় মিটিং হচ্ছে, গণভবন হলো একটা অফিসিয়াল বাসভবন কার? প্রাইম মিনিস্টারের, সেখানে দলের মিটিং হয়। এটা এই সমস্ত জিনিস দেখে দল, রাষ্ট্র, ব্যক্তি একাকার হয়ে গিয়েছিল। এটাই তো বাকশাল, এটাই তো একদলীয় শাসন, এটাই তো স্বৈরাচার, এটাই তো হলো ডিক্টেটরশিপ। এইটা দেখে আমরা এখন রিয়াক্টিভ হয়ে গেছি, রিয়াক্টিভ মোডে আছি। কি রিয়াক্টিভ মোডে? তাহলে এটা আর হইতে দেওয়া যাবে না, এটা আটকাইতে হবে, ওটা আটকাইতে হবে। কোনো কিছুই এইভাবে শেষ পর্যন্ত আটকানো যায় না যদি রাজনৈতিক সংস্কৃতি
কাস্টম এবং প্রথাগতভাবে শক্তিশালী প্রতিষ্ঠিত না হয়। ডেমোক্রেসি যদি এস্টাবলিশ হতো, ধরেন ফর এক্সাম্পল আমাদের দেশে যদি 91-এ ইলেকশন হয়েছে, 96-এ হয়েছে, 2001-এ হয়েছে, 2006-এ যদি আবার ইলেকশন হতো, আবার যদি 13-তে ইলেকশন হতো, আবার যদি 18-তে ইলেকশন হতো, 24-এ ইলেকশন হতো, ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন হতো, ডেমোক্রেসি এস্টাবলিশ হতো, কেউ হারতো কেউ জিততো, কেউ হারতো কেউ জিততো। ইন দ্য মিন টাইম আজকে এসে কাউকে দেশ ছেড়ে পালাতে হতো না। রাইট, একদম একদম। এবং আমি আরেকবার আসবো আপনার কাছে। আসলে একটু জানতে চাই ছোট করে যে কথাটি বলছিলেন শিশির ভাই, যে হয়তো সবাই একটা জায়গায় আসবে, এই যে ঐক্যমত কমিশন যে প্রতিদিন সংলাপগুলো করছে, কি মনে হয় বিএনপি কি ছাড় দিবে আপনার দল? দেখুন, আমি একটা কথা বলি, এখানে তো বিএনপির ছাড় দেওয়ার বিষয় না। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং বিএনপি কিন্তু সবচেয়ে বেশি সংলাপগুলো করছে। এখানে আমি একটা কথা বলি, এখানে ছাড় দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখন প্রথম যে বিষয়টা এসছে, যে প্রাইমারি স্টেজে আছি আমরা এখনো, সেটা হলো যে আমার মতামতটা ব্যক্ত করা, যে আমি এটার পক্ষে, আমি এটার পক্ষে না, আমি এইটুকুতে আমি একমত হতে পারছি, ওখানে আমার দ্বিমত আছে, অন্য জায়গায় ঠিক আছে আমরা আরো আলোচনা করতে পারি, এটুকু আসছে। আপনার যে কথা বিএনপি কি এখন পর্যন্ত একটু জায়গা থেকেও সরে এসেছে, ছাড় দিয়েছে? আপনি দেখেছেন এই গত দেখেছি আমি একটু দিয়েছে, আপনি একটা বলেন যে এইটি একটা জিনিস কেন আমি আপনাকে বলি, কোনো একটা জিনিসের কনক্লুসিভলি এই মুহূর্তে তো কোনো কিছু দেওয়ার মতো নেই, যেহেতু বিএনপি যেন বলছে যে আগামী সংসদ সবকিছু আপনার নির্ধারণ করবে, এটা বিএনপির পক্ষ থেকে বলা আছে। তাহলে আপনি এখন কোন বিষয়টা নিয়ে তাহলে কথা বলবেন? এটা হলো একটি কথা। আপনি দেখুন, যে ব্রিটেনে যিনি আপনার দলের নেতা, যেমন লেবার পার্টির যে নেতা থাকেন বা কনজারভেটিভ পার্টির যে নেতা থাকেন, দল যখন তার ক্ষমতায় আসে, সংখ্যাগরিষ্ঠতা যখন পান, তখন সেই কিন্তু প্রধানমন্ত্রী হন। সেখানে কিন্তু আর সংসদে আপনার ওই যে আস্থা ভোটের প্রয়োজন হয় না, কিন্তু যিনি দলের নেতা, দলীয় নেতা, সেই কিন্তু প্রধানমন্ত্রী হন, তাই না? ওটা গেল একটা। আবার যিনি প্রধানমন্ত্রী তিনি আবার সংসদেরও নেতা। তার মানে কি তিনটা জিনিস একই ব্যক্তি কিন্তু হোল্ড করছেন, তাই না? তা আমাদের তো পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, যেটা আমাদের ব্রিটিশ ওয়েস্টমিনিস্টারের স্টাইল অনেকটা, তো সেক্ষেত্রে এই যে এটা একটা নতুন বিতর্ক। দ্বিতীয় যে কথাটা বলছি আমি, আপনার একজন, আপনি যদি বলেন যে 3 বছর কেন, 3 টার্ম কেন, 2 টার্ম কেন, কেউ যদি আপনার স্বৈরাচার হতে চান 1 মেয়াদেই হতে পারেন, 2 মেয়াদ 3 মেয়াদের প্রয়োজন হয় না। 3 বছরের যে স্বৈরাচারের মেয়াদটা একটু বাড়ায়। আমি বলছি যে স্বৈরাচার মানে কি, আমি কি স্বৈরাচারকে আপনার সমর্থন করব, বা দেশের মানুষের কি সমর্থন করা উচিত? নিঃসন্দেহে না। তার মানেটা কি, আপনি চাইলেও দ্বিতীয়বার তৃতীয়বার যদি আপনি নির্বাচন করেন, তাহলে নিশ্চয়ই দেশের মানুষ কখন হয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, আমি তো সেটাই বলছি। তো যদি সেই প্রভিশনে যদি না থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে না, সেটার আর কোনো সুযোগ আসবে না, তাহলে ওই ব্যক্তি কি আপনার একজনই আছে, 1 বার 2 বার 3 বার আছেন কিনা, সেটা কিন্তু দেখার বিষয় না। আমার যদি সবচেয়ে ভালো একজন শাসক, সবচেয়ে সুশাসক, যা মানে কম্পেয়ার করার মতো না, সেই মানুষ যদি ইভেন 1 টার্ম 2 টার্ম 3 টার্ম 4 টার্ম থাকেন, আমার কোনো আপত্তি নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ জনগণ যেন সুফলটা পান। আমি এই কথাটা আমি বলি, কেন বলছি এই কথাটা, দেখুন আমরা শেষ করব আমাদের। জি, আর একটা বিষয় এসছে যে আপনি যে আর্টিকেল 70-র কথা বলেছেন, হ্যাঁ আর্টিকেল 70 মনে করেন যে নীতিগতভাবে যে এটা বোধহয় আপনার মানে হাত পা বাঁধা, তাই না অনেকটা, কিন্তু আবার ওই যে হর্স ট্রেডিংয়ের কথাটা আছে। আমাদের তো মনে করেন যে স্বাধীনতা উত্তর 54 বছর চলে গেছে, আমরা 91-এর পর থেকে আমাদের যে গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনার ব্যাহত হয়েছে, তাই না? তো আমরা মানে বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমরা যদি স্মুথলি চলতে পারতাম, হয়তো বা আরও অনেক ডেভেলপ করতো, তখন আর এই আর্টিকেল 70-র বিষয়টা নিয়ে দেখা গেছে যে সেটা আপনার অস্তিত্ব হয়তো বা থাকতো না। কিন্তু এখনও আমি মনে করি যে আমাদের এখানে প্রয়োজন আছে, এবং বিএনপি যথার্থই যে অর্থ বিল, আস্থা ভোট, 4টি ইস্যু বাদে বাকিগুলোতে আপনার অ্যাট লিবার্টি, পার্লামেন্ট মেম্বার আর অ্যাট লিবার্টি, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে বাকি 4টি ছাড়া? শুনুন, থাকে অনেক কিছু থাকে, আলোচনা তো থাকে, আপনার আলোচনাতে তো আপনার সংসদ তো ডিবেট করার জায়গা। গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা কি, আস্থা, মানে আপনার যে আস্থা ভোটের কথা যে বলা হচ্ছে, ওটাই তো সবচেয়ে বড় একটা বিষয়। অর্থ বিলে মনে করেন আমি অপোজ করলাম, আমার অর্থ বিল আমারটা পাস হলো না, এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে আস্থা ভোট যখন, তখন শুধু আমার পক্ষে থাকলে হলো, এটা হলো একটা বিষয়। এর বাইরে কি আর কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। কিন্তু অনেক বিষয়তে ডিবেট হয়, এবং আমরা দেখুন এখন পার্লামেন্ট মেম্বার মানে কি, ব্যবসায়ীরাই তো আপনার 67%-এর উপরে ছিল আপনার গত 3টা সংসদ নির্বাচনে, মানে সংসদে। আমরা চাই যে যারা আইন প্রণেতা হবেন তাদের সেই যোগ্যতাটা থাকুক, জনগণও তাদের জন্য অন্তত প্রেশার করুক যে হ্যাঁ আপনারা যারা আইন প্রণয়ন করবেন, এখন কি
সংসদ সদস্য মানে ওই যে রাস্তাঘাট হবে, উন্নয়ন হবে, অমুক হবে, তমুক হবে, এটা তো তার কাজ না, ওটা স্থানীয় সরকারের কাজ। জি জি জি, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং মোহাম্মদ সুশীল মন্দির, আপনাদের দুজনের সঙ্গে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন বাংলাদেশের অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে। তারা